অবশেষে আমরা স্টাডি ট্যুরে যাচ্ছি। অনেক মজা হবে, তাই না দোস্ত? তা তো হবেই, সবাই মিলে একসাথে যাব। তুই চুপ করে আছিস কেন রবি? আমি স্টাডি ট্যুরে যাব না। যাবি না মানে? কেন যাবি না? যাব না মানে যাব না, কোনো মানে নেই। আমার ভালো লাগে না তাই যাব না। এটা কোন কথা দোস্ত? সব বন্ধুরা যাব, কত আনন্দ হবে, আর তুই বলছিস কিনা যাবি না? আমার জীবনে আনন্দের কোনো দরকার নেই। তাছাড়া শুধু আমি তো যাব না, তুই, সাব্বির, আদি বা মিম, ওরা সবাই তো যাবে। কি বলিস এসব? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তোকে ছাড়া আমরা কিভাবে যাব বল? আচ্ছা, তোর টাকার সমস্যা তাই তো? তোর সব খরচ আমরা দেব, তবু চল দোস্ত। করুণা করছিস আমাকে? তুই এইটা কিভাবে বলতে পারলি? আমরা সবাই বেস্ট ফ্রেন্ড, এখানে করুণার কি আছে? আমি এত কথা বুঝি না। আমার ভালো লাগে না তাই যাব না। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আদিবার মিমের সামনে বলিস। কিছু বললাম না, চুপ করে বসে আছি। আমি রবি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আর এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা হলো বেস্ট ফ্রেন্ড। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্টাডি ট্যুরে যাবে, আর তা নিয়ে এতক্ষণ আমাদের মাঝে কথা হচ্ছিল। কিছুক্ষণ পর আদিবা আর মিম আসলো। তোরা সবাই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? রবি ট্যুরে যাবে না? যাবে না মানে? ও বললেই হলো? ওকে তো জোর করে নিয়ে যাব। এই নে প্রত্যেকের টিকিট, আমার আর মিমের পক্ষ থেকে। না জিজ্ঞেস করেই আমারটা কেন কেটেছিস? আমি যাব না। তুই যাবি, তোর বাবা যাবে। ঠিক আছে, আমার বাবাকে নিয়ে যাস। চুপ কর, আর কোনো কথা বলবি না। অনেক ক্ষুধা লেগেছে, চল ক্যান্টিনে গিয়ে কিছু খাই। ঠিক বলেছিস, আমারও খুব ক্ষুধা লেগেছে। তোর তো লাগবেই, সারাদিন শুধু খাই খাই করস। খাওয়া ছাড়া কি আর কিছু বুঝিস না? আরে এত কথা এখন বাদ দে, বিল যখন তোরা দিবি তাহলে তো খাওয়াই যায়। তোকে কে বললো বিল আমরা দিব? বিল তোর দিতে হবে। কি? কোনো কি নেই, তাড়াতাড়ি চল, ক্ষুধা লেগেছে। সবাই মিলে ক্যান্টিনে সিঙ্গারা খেলাম। খেয়ে দিয়ে ক্যাম্পাসে আর কিছুক্ষণ বসলাম। তারপর বাসায় চলে আসলাম। আমি, সাব্বির আর সাকিব একসাথে থাকি। মিম আর আদিবাও একসাথে থাকে। আমাকে ট্যুরে না যাওয়ারও কিছু কারণ আছে, অনেক কিছুই আছে যা ওরা জানে না। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়াতে গেলাম। বাবা যা টাকা পাঠায় তাতে আমার প্রাইভেট পড়ানোর কোনো দরকারই হয় না, তারপর পড়ায়। কারণ এমন কিছু আছে যা কাউকে বলি নাই। বাবা অনেক টাকাই পাঠায় মাসে, সে জানে না যে আমি প্রাইভেট পড়াই। কারণ সে যা টাকা দেয় তাতে তো প্রাইভেট পড়ানো দূরের কথা, সেই টাকা থেকেই অনেকে বেঁচে দেওয়ার কথা। মোটামুটি আমি ভালো ফ্যামিলিরই, কিন্তু বন্ধুরা সবাই জানে আমি অনেক গরিব পরিবারের। আমি ভেবে পাচ্ছি না আমি গরিব পরিবারের, এটা জানার পরও ওরা আমার সাথে বন্ধুত্ব করেছে। অনেক ভাগ্যবান যে ওদের মতো বন্ধু পেয়েছি। ওদেরকে আমার আসল পরিচয় লুকানোরও একটা কারণ আছে যা ওদেরকে বলি নাই। প্রাইভেট পড়িয়ে বাসার দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি সামনে কি হবে। জানি না কি হবে, কিছুই মাথায় ঢুকতেছে না। হঠাৎ করে মোবাইলে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম চাচা কল দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো আছি বাবা, তুমি? জি চাচা, আমিও ভালো। এখনো তো এলে না বাবা? আসলে চাচা একটু ব্যস্ত আছি তাই যেতে পারবো না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জানি বাবা, তোমার উপর আমার আস্থা আছে, তুমি সবকিছু ঠিক করে দিবে। তা বাবা, এখন কি করো? প্রাইভেট পড়িয়ে আসলাম, এখন বাসায় যাব। তোমার খুব কষ্ট হয় তাই না বাবা? আরে না, আমার কোনো কষ্ট হয় না, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা চাচা, এখন রাখি, বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। সাবধানে থাকবেন আপনারা। তুমিও ভালো থাকবে বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর কিছু খেলাম। কিছুক্ষণ পর আদিবা ফোন দিল। কোথায় তুই? এই তো এইমাত্র প্রাইভেট পড়িয়ে আসলাম, তুই কোথায়? কই আর থাকবো, বাসায় আছি, ভালো লাগছে না। কেন, মিম কোথায়? আছে বাসায়। কি করে ও? কি আর করবে, সাব্বিরের সাথে কথা বলে। ওরা কি সারাদিনই কথা বলে? তাই তো দেখতেছি।
প্রেম করে ভালো কথা, তাই বলে সারাদিনই কথা বলতে হবে? আচ্ছা লেকের পাড়ে আয় তোরা, আমরাও আসতেছি। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে সাব্বিরের কাছে গেলাম। গিয়ে দেখি ও এখনো কথা বলতেছে। সাব্বির আর মিম একে অপরকে ভালোবাসে। আরো অনেক কিছুই আছে আমাদের ভিতরে, আস্তে আস্তে জানতে পারবেন। সাব্বিরের কাছ থেকে মোবাইলটা নিয়ে মিমকে বললাম, এই তোর কি আর কোনো কাজ নাই? সারাদিন খালি ফোনে কথা বলিস, আমারে আর সাকিবরে তো কোনোদিনও কল দিস না। তোরে আর সাকিবরে কল দেই না, এই কথা বলতে পারলি? হইছে, আর ইমোশনাল করা লাগতো না। লেকের পাড়ে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওই, এইভাবে সারাদিন কথা বলে তো তোর কানের সমস্যা হবে, তখন আর কিছুই শুনবি না। তুই এটা কি করলি? কি করলাম? তুই ফোনটা নিলি কেন? কত সুন্দর রোমান্টিক মুডে ছিলাম। তা কি কথা হচ্ছিল শুনি? এই আমাদের ভবিষ্যৎ নিয়ে, বিয়ের পর কিভাবে সংসার জীবন কাটাবো তার প্ল্যান করছিলাম আর কি। দেখ, নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, আর এখনই বিয়ের চিন্তা? এখন এসব চিন্তা বাদ দে, লেকের পাড়ে যাব, ওরাও আসতেছে। বাসায় আসার পর তোর খবর আছে? পরেরটা পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি চল। আচ্ছা সাকিব কই? কই আর থাকবে, গিয়ে দেখ কোনো মেয়ের সাথে সেটিং করে। সারা তো সব মেয়ের সাথেই কথা বলে। তুই রেডি হ, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। সাকিবের কাছে গেলাম। সাব্বির ঠিকই বলেছে, শালাই মোবাইল নিয়ে পড়ে আছে। তুই কি ভালো হবি না? কেন, আমি কি খারাপ নাকি? শুধু খারাপ না, তার থেকেও বেশি কিছু। কয়টা মেয়ের সাথে কথা বলিস তুই? আরে তেমন কিছু না, শুধু টাইম পাস করি। আর যাদের সাথে কথা বলি তারাও আমার সাথে টাইম পাস করে। তা রিলেশন করলেই তো পারিস। তুই করলেও তো পারিস। আমার আবার রিলেশন? হয়তো তা কোনোদিনও সম্ভব হবে না। আদিবাকে না বললে কি করে হবে? ওকে হয়তো কোনোদিনও বলতে পারবো না। কেন পারবি না? জানি না, বলার পর যদি ও আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, সেই ভয়ে। তা তুমি তোমার ভয় নিয়ে থাকো, কোন দিন দেখমু ওর বিয়ের কার্ড দিছে আমাদের, আর তুই সারা জীবনেই দিকদার হয়ে থাকবি। এত ভয় কিসের দোস্ত? আমরা সবাই তোর সাথে আছি, বলে দেখ ওকে। জানি না ওর সামনে গেলে কি হয়। যতবারই বলার চেষ্টা করি ততবারই আমার কি যেন হয়। হয়তো কোনোদিনও বলতে পারবো না, আর তোরাও বলবি না। তুই প্রমিস করিয়েছিস বিদায় এখনো বলি নাই, তা না হলে আরো আগে বলে দিতাম। তবে মনে হয় না এই প্রমিস বেশি দিন রাখতে পারবো। এখন তাড়াতাড়ি চল, ওরা মনে হয় এসে পড়েছে। রেডি হয়ে লেকের পাড়ে গেলাম। আদিবা আর মিম আমাদের আগেই এসে পড়েছে। সন্ধ্যার পর যে কি ভিড় থাকে লেকের পাড়ে তা বলার মতো না। বসার জন্য জায়গা পাওয়া যায় না। এই এতক্ষণ লাগে তোদের আসতে? আমরা কত আগে এসে বসে আছি। সময় কি আর এমনি বেশি লাগছে? এই দুইটা যে এত কথা বলতে পারে ফোনে। আর মিম, তোদের সবসময় দেখা হয়, তারপরও ফোনে এত কি কথা বলিস? আর কিছুদিন পর তো তোরা দুজনের একজনও কানে শুনবি না। কালকে স্টাডি ট্যুরে যাব, অনেক আনন্দ করব। তোদের দুজনকে যদি দেখি একজন আরেকজনের সাথে আঠার মতো লেগে রয়েছিস, তাহলে তোদের খবর আছে। কি? কালকেই আমরা যাব? আমাদের তো মনেই ছিল না। কোনো কিছুই তো বুঝলাম না। কিছু জিনিস কিনাও লাগতো, তাও তো কিনে হলো না দোস্ত। সত্যি, আর এখন কেনা যাবে কিনা তাও জানি না। সারাদিন ফোনে কথা বললে মনে কিভাবে থাকবে? যদি উল্টাপাল্টা কিছু খাস তাহলে তোদের খবর আছে। আরে না, আমরা কি ওই ধরনের ছেলে নাকি? চা খেতে ইচ্ছে করতেছে, চল মামার দোকানে গিয়ে চা খেয়ে আসি। ওদের ওখান থেকে তাড়াতাড়ি এসে পড়লাম। বাসায় এসে গোছানোর কাজে লেগে পড়লাম। একদমই মনে ছিল না। এমনি তো তাড়াতাড়ি ঘুমাতে হতো, কারণ সকালে উঠতে হবে। আর এখন ব্যাগ গুছোতেই অনেক রাত হয়ে যাবে। অত সকালে যে কিভাবে ঘুম থেকে উঠবো জানি না। অবশ্য চিন্তা নেই, ওরা ফোন দিয়েই উঠবে। ব্যাগ গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেল। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছিল। বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হয় সকাল হয়ে গেছে, তাই আদিবা ফোন দিয়েছে। কিন্তু কলটা রিসিভ করে যা শুনলাম, তাতে আমার ঘুম একদমই ভেঙে গেছে। আপনি একদমই চিন্তা করবেন না চাচা, আমি ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এর ভিতরে আজানও দিয়েছে। ওযু করে নামাজ পড়লাম। সাকিব আর সাব্বিরকে ডাক দিলাম না,
ওরা হয়তো আর একটু পর ঘুম থেকে উঠেই যাবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। খুবই চিন্তা লাগছে, জানি না কি হবে। রাস্তা দিয়ে যাইতেছি আর 2 বছর আগের কথা ভাবতেছি। প্রথম যখন অনার্সে ক্লাস করতে যাব, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ 10 থেকে 12 বছরের একটা মেয়ে চোখে পড়লো। মেয়েটা কেঁদে কেঁদে ভিক্ষা করছিল। খুবই খারাপ লাগলো মেয়েটাকে দেখে। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যে মেয়েটার স্কুলে থাকার কথা, সেই মেয়েটাই এখন রাস্তায় ভিক্ষা করছে। মেয়েটার সাথে কথা বলতে মন চাইলো। তুমি কে? আর এখানে এভাবে কাঁদছো কেন? স্যার, আমার একটু সাহায্য করে। আমার ভাইটার অসুখ, ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। মেয়েটার কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মেয়েটাকে বললাম, তুমি কোথায় থাকো? আমাকে সেখানে নিয়ে চলো, আমি তোমার ভাইয়ের চিকিৎসা করাবো। তারপর মেয়েটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। সেখানে গিয়ে দেখলাম মেয়েটার মতো আরো 6-7 জন আছে। হয়তো সবারই মেয়েটার মতো অবস্থা। একটা সুন্দর জীবন তাদের মৌলিক অধিকার, অথচ সেই অধিকার তারা পাচ্ছে না। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে 8-10 বছরের একটা ছেলে পড়ে আছে। তাই এই ছেলেটাই হয়তো এই মেয়েটার ভাই। ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল, বলল এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ওষুধগুলো নিয়ে আবার বস্তিতে আসলাম। কেন জানি খুবই খারাপ লাগছিল, কারণ আর বেশি কিছুদিন এভাবে থাকলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ছেলে আর মেয়েটাকে আমার সাথে রাখার। মেয়েটাকে বলার পর সে যা বলল, তাতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মেয়েটাকে বলার পর সে আমাকে বলেছিল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের জন্য যা করেছেন তা কখনো শোধ করতে পারবো না। আজকে 7 দিন ধরে আমার ভাই অসুস্থ ছিল। এখানে যে ছেলেমেয়েগুলোকে দেখছেন, তারা সবাই মিলে ভিক্ষা করে টাকা জমিয়েছিলাম ভাইয়ের চিকিৎসার জন্য। কিন্তু ডাক্তার বলল এই সামান্য টাকায় চিকিৎসা হবে না। খুব কষ্ট পাচ্ছিলাম, কি করব বুঝতে পারতেছি না। ভাই ছাড়া যে আমার কেউ নাই। সেই ভাই যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে বড় বোন হয়ে সেটা কিভাবে সহ্য করব? ঠিক তখনই আপনি ফেরেশতার মতো এসে সাহায্য করলেন। আমাদের সাথে আরো একজন থাকে, সে খুবই বয়স্ক লোক। তার সব থাকতেও সে একা। সেও আমার ভাইয়ের জন্য ভিক্ষা করতে গেছে। আমরা একজনের খাবার সবাই মিলে ভাগ করে খাই, কারণ আমরা সবাই এক। এখন আমি আর আমার ভাই ভালো জীবনযাপনের আশায় কি করে তাদের ছেড়ে যাব? আমরা এখানেই অনেক সুখী আছি। মেয়েটার কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এইটুকু মেয়ে কথাগুলো বলে বড়দের মতো। এরা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, তা আমরা শিক্ষিত মানুষ কখনো পারবো না। না, যত কষ্টই হোক না কেন, আমি এদের সবাইকেই নিয়ে যাব। মেয়েটাকে বললাম, যদি সবাইকেই নিয়ে যাই তাহলে যাবে আমার সাথেই? স্যার, আপনি কিভাবে এতগুলো মানুষের দেখাশোনা করবেন? এমনিতেই আপনি অনেক করেছেন। আপনার কথা কখনো ভুলবো না। আমরা চাই না আপনাকে আর কষ্ট দিতে। চলে যান আপনি। চুপ, একদম চুপ। কথা বেশি শিখে গেছো তুমি। আর আমাকে স্যার না, ভাইয়া বলবা। আজ থেকে আমি তোমাদের বড় ভাই, আর আমি চাই না আমার ভাই বোনেরা কষ্টে থাক। মেয়েটা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি একা আমাদের দায়িত্ব নেবেন? তা আমার উপর ছেড়ে দাও। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক আসলো। সব ছেলেমেয়েরা গিয়ে তাকে জড়িয়ে ধরলো। চাচা, এই ভাইয়াটা আমাদের সবাইকে নিয়ে যাবে। তুমি কি করে একা এসব করবে? পারবো আমি। কি আজব দুনিয়া, যেখানে নিজের ছেলেমেয়েরা আমাকে রাস্তায় ফেলে দিয়েছে, সেখানে তুমি আমাদের নিয়ে যেতে চাও, অথচ আমার সাথে কোনো রক্তেরও সম্পর্ক নেই তোমার। রক্তের সম্পর্ক তো এই ছেলে মেয়েদের কারোর সাথে কারো নেই। আপনার ও এই ছেলে মেয়েদের সাথে নেই। তারপরও আপনারা সবাই এক। আসলে এই দুনিয়ায় রক্তের চেয়েও বড় সম্পর্ক হলো মনুষ্যত্বের, যা আমাদের সবাইকে একই বন্ধনে বেঁধে রাখে। আর আজকে থেকে আমাকে আপনার ছেলে মনে করবেন। তারপর তাদের সবাইকে সেখান থেকে নিয়ে গেলাম। একটা বাসা ভাড়া করলাম। ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করালাম। টিচারদের সবকিছু বললাম। সব শুনে তারা ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিল, আর বাকি সব খরচ আমি দেই। আচ্ছা, তোমাদের কারো তো নাম জানা হলো না। কি নাম তোমাদের? জানি না। মন খারাপ করো না, আজকে থেকে তোমার নাম জান্নাত। সবার নাম ঠিক করে দিলাম। চাচাই তাদের সাথে থাকে। আমি প্রতিদিনই তাদের খোঁজ খবর নেই। মাঝে মাঝে গিয়ে দেখে আসি, তাদের থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়ে আসি। আর একটু আগে চাচা কল দিয়ে বলল জান্নাতের নাকি খুবই জ্বর,
তাই এখন যাইতেছি। পরিচিত একটা ফার্মেসি থেকে একজন ডাক্তার নিয়ে যাইতেছি। এত সকালে আবার কি কল দিল? স্ক্রিনে তাকিয়ে দেখি মিম কল দিয়েছে। কি হয়েছে তোমাদের? রবিকে কল দিতেছি, ওর ফোন বন্ধ। তোমাদের দিলাম কিন্তু ধরো না। ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠো এবার, 7টায় বাস ছাড়বে। আচ্ছা ঠিক আছে। রবি, এ রবি, আরে উঠ এখন। সাকিব, এ সাকিব, কি রে, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? সকাল হয়ে গেছে, আমাদের যেতে হবে। সেই কথা কি মনে আছে? 7টায় বাস ছাড়বে। আচ্ছা, এ রবি কোথায়? ও তো বিছনায় নেই, আর দরজাটা খোলা। গেল কোথায় ও? কল দে তোর নাম্বারে। আচ্ছা দিচ্ছি। ফোনও বন্ধ। কোথায় গেল ও? ও তো না বলে এভাবে কোথাও যায় না, আর রাতেও তো ছিল। তাহলে কখন গেল? আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে, ওর আবার কিছু হলো না তো? আরে ফালতু কথা বলিস না তো। ওর হয়তো কোনো জরুরি কাজ ছিল, আমরা ঘুমেছিলাম তাই ডাক দেইনি। আর ফোনে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। আমরা ওর ব্যাগ নিয়ে গাড়িতে চলে যাই। দেখবি গাড়ি ছাড়ার আগেই ও চলে আসবে। তাই যেন হয়। যাওয়ার পরই সব ছেলেমেয়েরা জড়িয়ে ধরলো। চিন্তা করো না, জান্নাত ঠিক হয়ে যাবে। ডাক্তার ওষুধ লিখে দিল আর বলল, ভয়ের কিছু নেই, হালকা জ্বর। এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। তারপর জান্নাতকে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম। ভাইয়া তুমি এসেছো? আমার না খুব ভয় করছিল। ভয়ের কিছু নেই, সামান্য জ্বর। এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জান্নাতকে ঘুম পাড়িয়ে ঘড়ির দিকে তাকালাম। দেখি 7টা প্রায় বেজে গেছে। 7টায় বাস ছাড়বে, তাই আমার আর যাওয়া সম্ভব নয়। কোথায় রবি? এখনো তো এলো না। আমরা জানি না। মিম কল দেওয়ার পর উঠে দেখি রবি নেই, দরজাও খোলা। আমরা ভেবেছিলাম হয়তো কোনো জরুরি কাজে গেছে, গাড়ি ছাড়ার আগেই চলে আসবে, তাই ওর ব্যাগ নিয়ে এসেছি। চল তো ওকে গিয়ে খুঁজে দেখি, ওর আবার কিছু হলো না তো। এখন আর নামা যাবে না, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখন তোমরা নেমে গেলে পরে তোমাদের কিছু হলে তোমাদের বাবা মার কাছে কি জবাব দিব? কারণ তা তো জানে তোমরা আমাদের সাথে আছো। কিন্তু স্যার রবি। ওর হয়তো জরুরি কোনো কাজ আছে, কিছুক্ষণ পর দেখবা কল করেছে। এখন তোমাদের যেতে দেওয়া সম্পূর্ণ নিয়মের বাইরে। মোবাইলটা বের করে দেখলাম বন্ধ আছে। রাতে চার্জ দিতে মনে ছিল না। ওরা হয়তো অনেক চিন্তা করবে। ওদেরকে কিছু বলেও আসিনি। তাড়াতাড়ি চার্জ দিয়ে ফোনটা অন করলাম। তারপর সাকিবকে কল দিলাম। রবি, তুই কোথায়? তোর কিছু হয়নি তো? আরে না, আমার কিছুই হয়নি, একদমই ঠিক আছি। আসলে ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল। আমি জরুরি একটা কাজে এসেছিলাম। ফজরের নামাজের পর বাসা থেকে বের হয়েছি। তোরা ঘুমিয়েছিলি, তাই ডাক দেইনি। তুই কি মানুষ না অন্য কিছু? এরকমটা কেউ করে? জানিস তোর জন্য আমরা কতটা চিন্তিত ছিলাম। আমরা ভেবেছিলাম তুই হয়তো গাড়ি ছাড়ার আগেই চলে আসবি, তাই তোর ব্যাগও নিয়ে এসেছি। কিন্তু তুই আসিসনি। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে তোর আবার কিছু হয়নি তো। গাড়ি থেকে নেমে আসতে চাইছিলাম, কিন্তু টিচার নামতে দেয় না। তুই আমাদের বললেই পারতি। সরি রে, বুঝতে পারি নাই। বুঝতে পারবাও না। নাও আদিবার সাথে কথা বলো। তোরে হাতের কাছে পাইলে যে কি করতাম, এখন তা শুধুই আমি জানি। তুই একটা বদমাইশ। এই তুই হাসছিস কেন? তোর মুখে এইগুলো শুনতে ভালোই লাগে। চুপ, একদম চুপ। ট্যুর থেকে আসি, তারপর তোর খবর নেব। শালা, তোর চিন্তায় আমরা মরে যাই আর তুই জরুরি কাজ নিয়ে আসিস। কতটা ভয় যে পাইছিলাম। তুই একবার আমাদের ফোন দেওয়ার প্রয়োজন মনে করলি না? ওই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? কি বলবো? আসলেই তুই একটা বদমাইশ। জানি আমি। আচ্ছা, তোরা ট্যুর এনজয় কর, রাখলাম। ওরা আর কিছু বলার আগেই কল কেটে দিলাম, কারণ যা বলেছি। তারপর হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো, জানি না। ওরা আসার পর কি হবে। সবাই মিলে একসাথে নাস্তা করলাম। ভাবছি ওরা না ফিরে আসা পর্যন্ত এখানেই থাকবো। এখানে থাকার কথা শুনে ছেলেমেয়েরা খুবই খুশি হয়েছে। নাস্তা করে বিছানায় শুয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এর মধ্যেই জান্নাত ঘুম থেকে উঠে গেছে। তারপর ওর কাছে গেলাম। এখন কেমন লাগছে জান্নাত? ভালো ভাইয়া। তুমি কখন আসলে? আসছি আরো আগেই। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা।
তোমাকে খুব কষ্ট দিলাম ভাইয়া। আমাদের জন্য তুমি যা করেছো তা হয়তো আমাদের আপন ভাই থাকলেও করতে না। আমরা কখনো ভাবিনি এরকম জীবন পাবো। যাও, তোমাদের সাথে কথা নাই। তোমরা আমাকে আপন ভাই ভাবো না। তুমি তো আমাদের বাবা মায়ের মতো। বাবা মা যেভাবে ছেলে মেয়েদের দেখাশোনা করে ঠিক তেমন ভাবে তুমি আমাদের দেখাশোনা করো। বড়দের মতো কথা কোথায় শিখছো তুমি? রাস্তায় থাকতাম না, তাই শিখে গেছি। চুপ, আর একবারও ওইসব কথা বলবা না। কিন্তু ভাইয়া না বলে তো আর আমাদের পরিচয় মুছে যাবে না। তোমরা কি ছিলে তাতে তোমার পরিচয় হবে না। সামনে কি হবা সেটাই তোমাদের আসল পরিচয় হবে। মন দিয়ে লেখাপড়া করবা, যাতে তোমরা সবাই বড় কিছু অর্জন করতে পারো। সবসময় একটা কথা মনে রাখবা, যুদ্ধটা তোমার নিজের সাথে নিজের। তোমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। অনেক ভালোভাবে পড়ালেখা করব ভাইয়া, আপনার জন্য হলেও করব। তা না হলে আপনার সব কষ্ট বৃথা যাবে। অনেক কথা হয়েছে, এখন কিছু খেয়ে নাও, তাহলে ভালো লাগবে। কিন্তু খেতে ইচ্ছে করছে না ভাইয়া। না খেলে তাড়াতাড়ি সুস্থ হবা না। তারপর জান্নাতকে কিছু খাইয়ে দিলাম, তারপর ওকে বললাম বিশ্রাম নিতে। আর আমি অন্যদের কাছে চলে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল। জান্নাত তো সুস্থ হয়ে গেছে। এই 2 দিনে অনেক ভালো সময় কেটেছে বাচ্চাদের সাথে। আসলে বাচ্চাদের সাথে থাকলে এমনি মন ভালো থাকে, কারণ ওরা হলো নিষ্পাপ। আজকে রাতেই ওরা ট্যুর থেকে চলে আসবে, তাই ঠিক করলাম দুপুরে খাওয়ার পরই ওখান থেকে চলে আসব। আসার সময় খুবই খারাপ লাগছিল। বাচ্চারা সবাই জড়িয়ে ধরে কান্না করছিল, আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছিল। আর বেশিক্ষণ ওখানে থাকলাম না, ওদের বুঝিয়ে শুনিয়ে চলে আসলাম। আমাকে কান্না করতে দেখলে হয়তো ওরা আরো কান্না করত, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় আসার পর চাচার কাছে ফোন দিয়ে ওদের খবর নিলাম। পেছনে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। রাতে ওদের আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলো। দরজা খুলেই তো অবাক হয়ে গেছি, কারণ সাকিব আর সাব্বিরের সাথে আদিবা মিমও ছিল। আজকে আমি শেষ। আদিবা আর মিমকে বললাম, তোরা এই রাতে এখানে কেন? কেউ দেখে ফেললে কি হবে? চুপ, আগে তোর সাথে বোঝাপড়া, তারপর এখান থেকে যাব। আরে দেখে ফেললে কি হবে? না, কিছুই হবে না। তারপর ওরা 4 জন আমাকে ইচ্ছে মতো বলতে লাগলো। আমি আগে জানতাম এইরকম কিছু হবে। অনেকক্ষণ পর ওদের বললাম, তোরও তো মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছিস, কিছু খেয়ে নে। এই কথা শুনে ওরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। তুই কি এতক্ষণ আমাদের কথা শুনেছিস? শুনেছি তো। আমার মনে হয় না তুই শুনেছিস। শুনে থাকলে এই কথা তোর মাথায় আসতো না। সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে তোদের না জানানো। এটা তোর ভুলটা করার আগে ভাবা উচিত ছিল যে তুই এরকম করলে আমরা কতটা চিন্তায় থাকবো। ভাই এখন বাদ দে, আর কিছু বলিস না। খুবই ক্ষুধা লাগছে। তোরা আসবি বলে রাতে খাইনি। এরপর সবাই একটু শান্ত হলো, ওরা সবাই ফ্রেশ হয়ে আসলো। তারপর সবাই মিলে একসাথে খেলাম, মনে হলো কোনো পরিবার। খুবই ভালো লাগছিল। খেয়ে দিয়ে আদিবা আর মিমকে বললাম, অনেক রাত হয়ে গেছে, এবার তাহলে তোদের বাসায় দিয়ে আসি, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। আরে কি সমস্যা হবে, থাকি না আমরা এখানে। এমন থাপ্পড় মারবো দাঁত সব পড়ে যাবে। বিয়ের পর সাব্বিরের সাথে থাকিস, এখন না। আর সাব্বির, তুই কিছু বলছিস না কেন? হাহা, আমি কি বলবো? চুপ শালা লুচ্চা একটা। এখন চল ওদের দিয়ে আসি। দোস্ত, আমার খুবই ক্লান্ত লাগছে, যা। শালা, আমি একা যাব? সাকিবকে নিয়ে যা। আমাকে কেন বলছিস তুই রে? এখন আবার দুজনে ঝগড়া শুরু করে দিলি? তোদের দুজনকে যেতে হবে। তারপর জোর করে ওদের দুজনকে নিয়ে গেলাম। আদিবা আর মিমকে ওদের বাসায় দিয়ে আসলাম। রাস্তা দিয়ে 3 জন হাঁটতেছি। দোস্ত, আমার খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। আমারও একই অবস্থা। চুপ থাক শালারা, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। আর কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবো, তারপর ঘুমাইস। বাসায় এসে ওদেরকে কল দিয়ে বললাম আমরা বাসায় এসে গেছি। বাসায় আসতে না আসতেই ওরা গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদিবা কল দিয়েছে। এত সকালে কল কেন দিয়েছিস? কলেজে যাবি না? ওরা দুজন এখনো ঘুমাচ্ছে, মনে হয় না আজকে যাওয়া হবে। তোরা যা, তারপর নোটগুলো আমাদের দিয়ে দিস। তোরা যে এইগুলো বলবি তা আমরা আগে থেকেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরা ঘুমা। কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম নাস্তা করতে।
দোস্ত রাতে খুবই ক্লান্ত লাগছে, এখন অনেক ভালো লাগছে। সত্যি রে, এখন নিজেকে অনেক ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। আজকে তো কলেজেও গেলাম না, কি করব এখন? আরে এত চিন্তা করছিস কেন? এখন নাস্তা করে বাসায় গিয়ে আবার ঘুমাবো। চুপ শালা, সারাদিন ঘুম ছাড়া কি আর কিছু ভাবতে পারিস না? দোস্ত চল কোথাও ঘুরতে চাই। ওরা জানতে পারলে আমরা শেষ। আরে দূরে কোথাও যাবো না, কাছেই কোথাও যাব, বিকেলের আগে চলে আসবো। তাছাড়া দোস্ত, মেয়ে মানুষ নিয়ে আর ঘুরতে গেলে মজা নেয়। তা ঠিক বলছিস। রবি কি বলিস? কি আর বলবো, সাব্বির তোর এই কথা যদি মিমকে বলি তাহলে কেমন হবে? খুবই ভালো হবে দোস্ত। ভাই এই কথা মিম জানতে পারলে আমি শেষ। আচ্ছা চল ঘুরতে যাই, অনেকদিন ঘুরতে যাই না আমরা। নাস্তা করে বাসায় আসলাম, তারপর তিনজনে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় গেলাম, অনেকদিন পর সেই মজা করলাম। ওরা ঠিকই বলেছে, মেয়ে মানুষ নিয়ে আসলে এইরকম মজা পেতাম না। একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, তারপর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সারাটা দিন বাইকে ঘোরাঘুরি করেছি, খুবই ক্লান্ত লাগছিল। তিনজনই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার একটু আগে ঘুম থেকে উঠলাম। সন্ধ্যার পর আদিবাদের কল দিয়ে লেকের পাড়ে আসতে বললাম। লেকের পাড়ে যাওয়ার পর আদিবা বলল, কালকে কলেজে যেতে হবে না। কেন? কালকে সবাই মিলে রেস্টুরেন্টে লাঞ্চ করব, আর তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তা বলে দিলে তো আর সারপ্রাইজ হলো না। কি সারপ্রাইজ তা কালকেই জানতে পারবি, তবে বিশেষ কিছু। ভালোই হবে, কালকে তোরা ট্রিট দিবি, অনেকদিন তোরা ট্রিট দিস না। ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। দোস্ত, তোদের কি মনে হয় কি সারপ্রাইজ দিবে? দেখ তোর প্রপোজ করতে পারে। ফালতু কথা বলিস না তো। ফালতু কথা না, আদিবাকে দেখেই মনে হচ্ছে যে ও তোকে কালকে প্রপোজ করবে। তুই কিভাবে এই কথা বলছিস? আরে দেখছিস না আদিবা কিভাবে ওবের কেয়ার করে, তাই তো বলছি। সেই কেয়ার তো আদিবা তোর আর আমারও করে, আর মিমও রবির কেয়ার করে। আচ্ছা এখন এসব বাদ দে, কালকে গেলেই জানতে পারবো। সারাটা রাত ঘুমাতে পারলাম না চিন্তায়। পরের দিন দুপুরে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি ওরা আমাদের আগেই চলে এসেছে। আমরা যাওয়ার পর আদিবা বলল, পরিচিত হয়ে নে তোরা, ও হচ্ছে মারুফ, তোদের দুলাভাই। ওর সাথে আমার বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়ে আছে, আর আমরা একে অপরকে ভালোবাসি। ও এতদিন দেশের বাইরে ছিল, তাই তোদের সাথে পরিচয় করাতে পারিনি। গতকালকেই দেশে এসেছে, আর কিছুদিন পরেই আমাদের বিয়ে হবে। কি? তোরা সবাই অবাক হয়ে গেছিস তাই না? তা কেমন লাগলো সারপ্রাইজটা? না মানে ভালোই ছিল। আমাদের আগে তো কখনো বললি না তার ব্যাপারে। তোরা তো কখনো জানতেও চাস নাই, তাই বলি নাই। রবি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, হঠাৎ করে মাথাটা ঘুরছে। কি? তাড়াতাড়ি চল বাসা যাই। কি হয়েছে? চল হাসপাতালে যাই। আরে না, তোর যেতে হবে না, তোরা লাঞ্চ কর। সে অনেক দিন পর এসেছে, আমরা রাতে তোদের সাথে দেখা করব। এটা বলে রবিকে ওখান থেকে নিয়ে আসলাম। রবি, তোর চোখে পানি কেন? তোর সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম তোকে কষ্ট পেতে দেখলাম। সরি রে। তোরা সরি বলছিস কেন? জানি না চোখ দিয়ে কেন পানি পড়ছে, আর ভুলটা তো আমারই ছিল। ও তো শুধু আমাদের ওর ভালো বন্ধুই ভাবতো, আমি শুধু ওকে বন্ধু নয় অন্য কিছু ভেবেছি। দোষটা আমারই। তারপরও কেন জানি খুবই কষ্ট হচ্ছে ভাই। তোরা আমাকে প্রমিস কর ভাই, আদিবাকে কখনো এই কথাগুলো বলবি না। চুপ থাক তুই। কি হয়েছে তোর, এমন করছিস কেন? আর শোন, বিয়ে এখনো হয় নাই, আদিবাকে যে করে হোক তোর কাছে নিয়ে আসবো। আমি জানি তোরা সেটা পারবি, কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। তাহলে তোরা এটা কেন করবি? ও মারুফকে ভালোবাসে, আর বন্ধু হয়ে আমাদের এটাই চাওয়া উচিত যে ও সুখে থাকুক। চুপ কর তুই। সাকিব তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, ওর অবস্থা আমার ভালো লাগছে না। এই রবি, রবি কথা বলছিস না কেন? এই কি হলো তো রবি? মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি হাসপাতালে চল। তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। ডাক্তারকে বললাম হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার আমাদেরকে বাইরে থাকতে বলল, আর রবিকে টেস্ট করতে দিয়ে গেল। অনেকক্ষণ পর ডাক্তার এসে বলল, এখানে উগির সাথে কারা এসেছে? জি আমরা। বলুন কি হয়েছে ওর?
এখনো কিছু বলতে পারছি না, রিপোর্ট আসলে বলতে পারবো। রোগীর কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে, আপনারা দেখা করতে পারেন, কিন্তু রোগীকে বিরক্ত করা যাবে না। ঠিক আছে। এগুলো বলে ডাক্তার চলে গেল। দোস্ত, খুবই অবাক হচ্ছি। কেন, কি হয়েছে? মিম ফোন দিয়েছিল। কোথায় ও? ও বাসায় আর আদিবারা? ঘুরতে গেছে হয়তো কোথাও। এটা ভেবে অবাক হচ্ছে যে আদি ভাই একবারও কল দিয়ে খবর নিল না। মরেছিল না হয়তো। তাই হবে, ও তো অনেক ব্যস্ত। কিছুদিন পর বিয়ে, তাই হয়তো অনেক আনন্দে আছে। কিছুক্ষণ পর নার্স এসে বলল রবির জ্ঞান ফিরেছে। তাই তাড়াতাড়ি রবির কাছে গেলাম। এখন কেমন লাগছে? ভালো। তোদের অনেক কষ্ট দিলাম, তাই না? মারবো এক থাপ্পড়। আবার এই কথা বললো। এই, আপনারা বলছি না রোগীকে এখন বিরক্ত করবেন না, সে এখনো অনেক দুর্বল। আপনারা বাড়ি আসুন, কথা আছে। আপনি বিশ্রাম করুন। ডাক্তার, কি হয়েছে আমার? তেমন কিছু না, আমি আপনার বন্ধুদের কাছে ওষুধ লিখে দিব। ডাক্তার, আমি বুঝতে পারছি আমার কিছু একটা হয়েছে। আপনি আমাকে বলতে পারেন, আমার যা কিছুই হোক না কেন, আমার জীবনে এটা নতুন কিছু না। সেই ছোটবেলা থেকেই কষ্ট সহ্য করে এসেছি, আর এখন কষ্টগুলো আমার বন্ধু হয়ে গেছে। আমার যা কিছু হয়েছে আপনি তা আমার কাছে বলবেন প্লিজ, আর কারো কাছে না। আপনার পায়ে পড়ি। আরে কি করছেন? আসলে আমি জানি না এটা আপনার কাছে বলা ঠিক হবে কিনা। আপনি বলতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। আপনার ক্যান্সার হয়েছে। চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। আমার সাথেই কেন এমন হয়? হে আল্লাহ, এই পৃথিবীতে কষ্ট দেওয়ার আর কাউকে খুঁজে পাচ্ছ না তুমি? সেই ছোটবেলা থেকেই কষ্টের সাথে লড়াই করে এসেছি, কিন্তু এখন বড় হওয়ার পরও সেগুলো আমার পিছেই পড়ে আছে। আপনি শান্ত হন, চিকিৎসা করালে আমরা সফল হতে পারি। আপাতত এই ওষুধগুলো খাবেন। প্রতি সপ্তাহে 2 বার এসে আমার সাথে দেখা করে যাবেন। যদি আপনার অবস্থা উন্নতি না হয়, নাহলে খুব তাড়াতাড়ি আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আপনার কাছে একটা অনুরোধ, এই কথাগুলো আমার বন্ধুদের কাছে বলবেন না। আমি চাই না ওরা আমার জন্য কষ্ট পাক। কি বলছেন এটা? প্লিজ ডাক্তার, আপনার কাছে অনুরোধ করছি। ঠিক আছে, তবে আমি যা বললাম সেগুলো মেনে চলবেন। নিয়মিত ওষুধগুলো খাবেন, আর হাসপাতালে আসতে ভুলবেন না। না আসলে ক্ষতি আরও বেশি হবে। এগুলো বলে ডাক্তার চলে গেল। আমার ফ্রেন্ডের কি অবস্থা ডাক্তার? দেখুন, তেমন কোনো সমস্যা নাই, তবে আরও আগে ডাক্তারের কাছে আনা উচিত ছিল। সে যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তখনই ডাক্তার দেখানো উচিত ছিল। তবে ভয়ের কিছু নেই, এই ওষুধগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ওকে বাসে নিয়ে যেতে পারবো কখন? আজকে নিয়ে যেতে পারবেন, সে এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে নিয়ে যেতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ওষুধগুলো নিয়মিত খেতে হবে। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ আপনাকে। দেখছিস, আমরা ওকে আগেই বলছিলাম ডাক্তার দেখা, কিন্তু ও আমাদের কথা খুব শুনলই না। হ্যাঁ, ঠিকই বলেছিস। ও যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো তখনই আমাদের ওকে জোর করে নিয়ে আসা উচিত ছিল। ভাগ্য বলো তেমন কোনো সমস্যা হয় নাই। এখন ওকে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। আমার তো মনে হয় এই কাজটা ও ঠিকভাবে করবে না। না করলে আমরা তো আছি, ওকে জোর করে খাওয়াবো। আদিবা কল দিয়েছে, দেখে কি বলে। কি অবস্থা রবির এখন? না, তেমন কোনো সমস্যা না। ও ভালো। আচ্ছা, পরে কল দিব, রাখি এখন, এক জায়গায় যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ওরে কল দিতে কে বলছিল? ওর সামনে অসুস্থ হয়ে পড়লো, আর ও এতক্ষণ পর কল দিল। তাও মনে হলো ইচ্ছে করে দেয়নি। মারুফ এতদিন পর দেশে এসছে বলে কি ওর সাথে সারাদিন থাকতে হবে? বাদ দে তো, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত। এইসব কিছু রবির সাথে বলিস না, তাহলে ও অনেক কষ্ট করবে। রবির ঘুম ভাঙার অপেক্ষা করতেছি। বাইরে বসে কিছুক্ষণ পর মিম আসলো। সরি রে, একটু দেরি হয়ে গেল। কি অবস্থা রবির এখন? তেমন কোনো সমস্যা না, ওষুধ লিখে দিয়েছে, ওইগুলো নিয়মিত খেতে বলছে। যাক, তেমন কোনো সমস্যা হয়নি। অনেক টেনশনে ছিলাম। তোদের জন্য খাবার নিয়ে আসছি। এখনো তো মনে হয় কিছু খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে। ক্ষুধা নাই, পরে খাবো। চুপ, বললেই হলো। তাড়াতাড়ি খা, রবি জানতে পারলে কিন্তু রাগ করবে। তারপর দুজনে দুপুরের খাবার খেলাম। কিছুক্ষণ পর নার্স এসে বলল রবির ঘুম ভেঙেছে। তারপর
ডাক্তারের সাথে কথা বলে রবিকে বাসায় নিয়ে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে। সাব্বিরকে বললাম মিমকে বাসায় দিয়ে আসতে। রবিকে কিছু খাইয়ে দিয়ে ওষুধগুলো খাওয়ালাম। খাওয়ার পর রবিকে বললাম ঘুমাতে। ও এখনো অনেক দুর্বল। ডাক্তার বলেছে 2-3 দিন লাগবে সুস্থ হতে। কিছুক্ষণ পর সাব্বির আসলো। আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগছিল। বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। 3 দিন পর এখন রবি মোটামুটি সুস্থ। এই 3 দিনে মিম অনেকবার এসেছিল। আদিবাও 2বার এসেছিল, তাও অল্প কিছুক্ষণের জন্য। ও তো এখন অনেক ব্যস্ত। সামনে ওর বিয়ে, তাই হয়তো অনেক খুশিতে আছে। ভালোই হয়েছে, ও ওর মতো থাকুক। আজ অনেক দিন পর লেকের পাড়ে এসেছি সন্ধ্যার পর। আগে প্রতিদিনই আসতাম। এতদিন রবি অসুস্থ থাকায় আশা হয়ে ওঠেনি। রবি আগের থেকে কেন জানি চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর কথা বলে না, ফাইজলামি করে না। হয়তো আদিবার জন্য। জানি না ওকে কিভাবে সান্ত্বনা দিব। ওকে দেখে মনে হয় ওর মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। লেগের পারে আমি, সাব্বির আর মিম। আদিবারও আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আগে যে সবার প্রথমে থাকতো, সে এখন সবার শেষে। এটাই হয়তো বাস্তবতা। রবি, তোকে এইভাবে দেখতে আমাদের কারোই ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যায়। চাইলেই সব কিছু সম্ভব না। দুনিয়াটা একটা গোলকধাঁধার মতো। যত সামনে আগাবো ততই মনে হচ্ছে পিছনে চলে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি, কি এমন ভালো কাজ করেছিলাম যে তোদের মতো বন্ধু পেয়েছি। তোরা আমার জন্য যা করেছিস, আমার নিজের বাবাও তা করেনি। মানে? যখন আমার বয়স 10 বছর, তখন আমার মা মারা যায়। মোটামুটি বুঝতাম যে মার ভালোবাসা আর পাবো না। তারপর বাবা আর একটা বিয়ে করে। বাবা যখন বলেছিল এটা আমার নতুন মা, তখন কিছুটা হলেও খুশি হয়েছিলাম, এটা ভেবে যে মায়ের ভালোবাসা হয়তো পাবো। কিন্তু আমার ভাগ্যটা হয়তো খারাপ ছিল। আমি তাকে মা মনে করলেও সে আমাকে তার ছেলে মনে করতে পারেনি। 2-3 বছর পর নতুন একটা বোন হলো। অনেক খুশি হয়েছিলাম তখন। কিন্তু নতুন মা চাইছিল না যে আমি তাদের সাথে থাকি। তাই বাবা আমাকে হোস্টেলে পাঠিয়ে দিল। সে শুধু লেখাপড়ার খরচ দিত আর মাঝে মাঝে কল দিয়ে খোঁজখবর নিত। বাবা যখন আমাকে হোস্টেলে পাঠাচ্ছিল, তখন অনেক অবাক হয়েছিলাম। কারণ যে বাবা আমাকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকতে পারতো না, সেই বাবাই আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছে। আমার বোন তার ভাই আছে জানার আগেই আমি তাদের থেকে দূরে। সবকিছু থাকতেও আমি অনাথের মতো বড় হয়েছি। মাঝে মাঝে যখন বাড়িতে যেতাম, তখন তাদের দেখে মনে হতো তারা একদমই খুশি হয়নি। বোনের সাথে কথা বলতে চাইতাম, ও আমার কাছে আসতে চাইতো, কিন্তু আমার নতুন মা আমাদের মাঝখানে দেওয়াল হয়ে থাকতো। একটা সময় তো তারা বলেই দিল আমার আর বাড়িতে যাওয়ার দরকার নেই। বাবা যখন আমাকে বলল আমার সব খরচ দিবে, কিন্তু আমার বাড়িতে যাওয়া নিষেধ, তখন অনেক কেঁদেছিলাম। হয়তো সেই কান্নার সাক্ষী কেউ হতে পারিনি। আস্তে আস্তে বড় হতে থাকলাম। তারপর তোদের সাথে পরিচয় হলো। তখন মনে হলো আমার কষ্টের দিন শেষ। কিন্তু আমার ভাগ্যে হয়তো আগে থেকেই লেখা ছিল কারো ভালোবাসা পাবো না। তাই তো যাকেই আপন মনে করি সেই দূরে চলে যায়। যাকেই সব থেকে বেশি ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। জানিস, মাঝে মাঝে খুব কষ্ট হয়। একটা দিন যদি নিজের পরিবারের সাথে ভালোভাবে কাটাতে পারতাম, তাহলে আর কিছুই চাওয়ার থাকতো না। কিন্তু সেই আশা হয়তো কখনো পূরণ হবে না। ছোট বোনটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ও হয়তো জানেই না ওর কোনো বড় ভাই আছে। ও দেখতে কেমন তাও জানি না। মাঝে মাঝে মনে হয় আমি মরে গেলেই ভালো হবে। আর কিছু বলতে পারলাম না। তার আগেই ওরা 3 জন আমাকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল সবাই, আর কখনো এই কথা বলবি না। কে বলছি তুই একা? আমরা আছি না? তুই এতটা কষ্টে ছিলি, আর আমরা তোর বন্ধু এটা বুঝতে পারিনি। কেমন বন্ধু আমরা? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই তোর পরিবারের ভালোবাসা পাবি। আর আদিবারও। আর আদিবার তো বিয়ে এখনো হয়ে যায়নি। যখন পরিবারের ভালোবাসা পাবো,
তখন হয়তো আর আমি এই পৃথিবীতে থাকবো না, আর আদিবা শুধুই আমাকে বন্ধু ভাবে। আমারই ভুল হয়েছে, ওকে বন্ধু না ভেবে অন্য কিছু ভাবা। আমি চাই তোরা কখনো আদিবাকে আমার ব্যাপারে কিছুই বলবি না। এর ভিতরেই আদিবা চলে এসেছে, কিন্তু ও একা না, সাথে মারুফ ভাইও আছে। কেমন আছিস তোরা? ভালোই, তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি। রবি, তোর কি অবস্থা? ভালো। তোকে তো আগের মতো লাগছে না, কেমন জানি লাগছে। তোকে দেখে মনে হচ্ছে তুই পরিবর্তন হয়ে গেছিস। আগের মতন আর কথা বলিস না। সবাই পরিবর্তন হয়, তাই আমিও হয়েছি। মানে বুঝলাম না। বাদ দে তো, তোরা কি কোথাও যাচ্ছিস? ও হ্যাঁ, মনেই তো ছিল না। মারুফের সাথে একটু শপিংয়ে যাব। শুধুমাত্র তোকে দেখতে এখানে এসেছি। ও, ধন্যবাদ। রুমবাদ কেন? আমাকে দেখতে এসেছিস তাই? আচ্ছা তোরা যা, দেরি হয়ে যাচ্ছে তোদের। ভালো থাকিস, গেলাম। ও কি সেই আদিবা যে আমাদের ছাড়া কিছুই বুঝতো না? রবি অসুস্থতা জানার পরও ও এতটা পরিবর্তন কিভাবে হতে পারে? আরে এখন এসব কথা বাদ দে তো। সবার কাছেই তার ভালোবাসার মানুষ গুরুত্বপূর্ণ, ওর কাছেও তাই। ভালো লাগছে না, চল বাসায় যাই। তোরা দুজন মিমকে বাসায় পৌঁছে দিয়ে আয়। দুজন কেন, একজন গেলেই তো হয়। আমি একা একটু হাঁটি, কেন জানি না এখন খুবই একা থাকতে ইচ্ছে করছে। সামনে হয়তো একাই থাকতে হবে। কিসব উল্টাপাল্টা বলিস রবি? তুই এখনো অসুস্থ। আরে না, আমি একদমই ঠিক আছি। তোরা যা, আর একা তো বাসায় যাব। তোরা মিমকে পৌঁছে দিয়ে বাসায় চলে আসিস। একা একা রাস্তায় হাঁটতেছি, হয়তো সামনে একাই থাকতে হবে, কারণ আর কিছুদিনের হয়তো অদিতি এই পৃথিবী। খুব কষ্ট হচ্ছে ছেলে মেয়েদের জন্য। আমি ছাড়া তো ওদের আর কেউ নেই। আমি চলে গেলে ওদের কি হবে? আমি তো ওদের কথা দিয়েছিলাম কখনো ওদের ছেড়ে যাব না। ওরা তো আমাকে অনেক ভালোবাসে। ওরা কি আমার চলে যাওয়া সহ্য করতে পারবে? দু চোখ বেয়ে পানি পড়ছে। জানি না এটা কিসের কষ্ট। বেশি দিন বাঁচবো না তার জন্য না, বাচ্চাদের ছেড়ে যাব তার জন্য। হয়তো বাচ্চাদের জন্যই কষ্ট হচ্ছে, কারণ আমার জীবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যখন মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার উচিত ছিল মায়ের সাথে চলে যাওয়া, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, আর বলতে ইচ্ছে করছে, মা তুমি কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? দেখো দেখো তুমি, আমি একদমই ভালো নেই, অনেক কষ্টে আছি আমি। মা মা তুমি চিন্তা করো না, আমিও কিছুদিন পর তোমার কাছে চলে আসব। হঠাৎ মোবাইলে কল আসলো, স্ক্রিনে তাকিয়ে দেখলাম চাচা কল দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি চাচা ভালো, আপনি কেমন আছেন? বাচ্চারা সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। অনেক দিন তো কোনো খোঁজ খবর নেওনি। তোমার কিছু হয়নি তো আবার? আসলে চাচা একটু অসুস্থ ছিলাম তো, তাই খোঁজ দিতে পারিনি। আর চিন্তা করবেন না, এখন একদমই ঠিক আছি। আর কিছুদিন পর আসবো। এখন রাখি চাচা, পরে কথা বলবো। তাদের সাথে মিথ্যা কথা বলতে ভালো লাগছিল না, তাই কলটা কেটে দিলাম। মিথ্যা না বলেও উপায় ছিল না, কারণ তাদের কি করে সত্যটা বলতাম। জানি না সামনে কি হবে। বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। রাতের খাবার খেলাম, তারপর ওষুধ খেলাম। অবশ্য আমি জানি ওষুধ খেলে কিছুই হবে না। বিছানায় শুয়ে পড়লাম, আদিবার কথা ভাবছি। আচ্ছা, আমি না থাকলে কি আদিবা আমার জন্য কষ্ট পাবে? হয়তো পাবে না, 2-1 দিন মনে থাকবে, তারপর ঠিকই আমাকে ভুলে যাবে। এটাই হয়তো বাস্তবতা। মাঝে মাঝে মনে হয় আদিবাকে বলি, আদিবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তা কখনো সম্ভব না। দোয়া করি ও ভালো থাকুক। মিম, আদিবা কোথায়? তুই একা কলেজে আসলি, কিন্তু ওকে তো দেখলাম না। আরে, ওর কি এখন আর কলেজে আসার ইচ্ছা আছে? আর কিছুদিনের মধ্যেই ওর বিয়ে, তা নিয়ে কত ব্যস্ত। আমার সাথেই আগের মতো কথা হয় না আর ওর। আগে তো আমার সাথে থাকতো, কিন্তু এখন ওর বাবা মাই এখানে চলে আসছে, তাই ও তাদের সাথেই থাকে এখন। মানুষ যে এতটা পরিবর্তন হতে পারে তা আদিবাকে না দেখলে বুঝতে পারতাম না। কখনো ভাবতেও পারি নাই যে আদিবা এইরকম হবে। ও কি এতই ব্যস্ত যে একবার আমাদের সাথে কথা বলারও সময় পায় না, আর আমরা কল দিলেও ধরে না। তার কয়েক ঘন্টা পর কল ব্যাক করে, তাও কিছুক্ষণের জন্য। আমাদের কথা বাদ দে, ও তো রবিকেও অনেক কেয়ার করতো। রবি এত অসুস্থ ছিল, তাও ওর খোঁজ খবর নিল না।
সাব্বির, এই কথা বাদ দে তো। বাদ দিতে হবে না, আমি কিছুই মনে করিনি। ও তো আর আমাদের সাথে খারাপ কিছু করেনি যে ওর উপর রাগ করব। ও ওর ব্যক্তিগত জীবনে জড়িয়ে পড়েছে। আগে ওর কেউ ছিল না, তখন আমাদের সাথে সময় কাটিয়েছে। এখন ওর ভালোবাসার মানুষ আছে, তাই এখন আর আমাদের প্রয়োজন নাই ওর। আমাদের সাথে ওর পরিচয় একটা কল্পনা ছিল, এটা মনে করে ভুলে যা ওকে। ওকে নিয়ে আর এত ভাবাভাবির দরকার নাই। তুই পারবি ওকে ভুল থাকতে? জানি না, তবে কিছুদিনের মধ্যে এমনি ভুলে যাব। মানে? কিছু না। ইদানিং তোর কথা কিছুই বুঝে উঠতে পারছি না। অসুস্থ হবার পর থেকে তুই যেন কেমন হয়ে গেছিস। সময় হলে ঠিকই বুঝতে পারবি। আবার সেরকম রহস্যময় কথা? আমার জীবনে একটা বড় রহস্য। আমার ভাগ্যেই হয়তো লেখা ছিল কারো ভালোবাসা পাবো না। পরিচয়হীন একটা ছেলে, সব থাকতেও তার কিছুই নেই। আগে মন খারাপ হতো, এখন আর হয় না। আর তোরা আমায় বলতি না যে আমি যখন ওকে ভালোবাসার কথা বলবো তার আগেই ওর বিয়ে হয়ে যাবে। আর দেখ, এটাই সত্যি হলো। ওই যে বললাম না, কষ্ট আমার বন্ধু হয়ে গেছে, তাই তো আমাকে ছেড়ে থাকতে পারে না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আদিবা আমাদের অবহেলা করছে, ভালোই হয়েছে। ও যদি আমার সাথে আগের মতো থাকতো তাহলে হয়তো নিজেকে কন্ট্রোল রাখতে পারতাম না। রবি, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। একটা মানুষ কতটা কষ্টে থাকতে পারে তা তোকে না দেখলে বুঝতাম না। তুই এতটা কষ্টে ছিলি তাও আমাদের কখনো বুঝতে দিসনি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে এখনো অনেক কিছু আছে যা আমরা জানি না। প্লিজ আমাদের বল। হ্যাঁ দোস্ত, বল। কিছুই না। তাহলে কি বলবো তোদের? আচ্ছা, এসব কথা বাদ, ক্লাস করতে যাই চল। বিকেলে টিউশনি করাতে গেলাম, অনেক দিন যাওয়া হয় না। তবে ভেবেছি আজকে সবাইকে কিছু বলবো। জানি না তারা কিভাবে নিবে, তারপরে বলতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? ভালো, তুমি? আমিও ভালো। তা এতদিন আসোনি কেন? আসলে আন্টি অসুস্থ ছিলাম। ও, সামনে ওদের পরীক্ষা, আর বন্ধ দিও না। জি আন্টি, আপনাকে কিছু বলতে চাই আন্টি, জানি না কিভাবে নেবেন। বলো তুমি। আসলে আন্টি, আমি কিছু অনাথ বাচ্চাদের সাহায্য করি, ওদের লেখাপড়াও করাই। যদি আপনারা মাসিক কিছু সাহায্য করতেন তাহলে ওরা ভালোভাবে বাঁচতে পারতো। দেখো, আমরা কোটি টাকার মালিক নই যে সাহায্য করব। আর তোমার পড়ালেখার টাকাও তো প্রাইভেট পড়ে জোগাড় করতে হবে। তাহলে তোমাকে কে বলেছিল এত বড় দায়িত্ব নিতে? আমি আগেই বুঝেছিলাম তুমি অসুস্থ ছিলে না। এসব ফালতু কারণে বন্ধ দিয়েছো। আবার যদি বন্ধ দাও তাহলে তোমার বদলে অন্য টিচার রাখতে বাধ্য হবে। আর যতদিন বন্ধ দিয়েছো সেই টাকা কেটে রাখা হবে। ঠিক আছে আন্টি, যেখানে যেখানে প্রাইভেট পড়াই সব জায়গাতেই বললাম, কিন্তু অপমানিত হয়েছি। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি আমি চলে গেলে ওদের কি হবে। ওদের কথা দিয়েছিলাম ওদের দেখাশোনা করব, কখনো ওদের ছেড়ে যাব না। কিন্তু আমি চলে গেলে তো ওরা আবার রাস্তায় নেমে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। আমার ভাই বোনদের এভাবে কষ্ট পেতে দেওয়া যাবে না। কিন্তু কি করব? সাকিব আর সাব্বিরকে বলবো আমি আমার টাকা দিয়ে বাচ্চাদের সাহায্য করি আর প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালাই, কিন্তু আমার অর্ধেক খরচ তো সাকিব আর সাব্বির চালাই। আর ওরা যদি ওদের টাকা দিয়ে সাহায্য করে তাহলে তো ওদের অবস্থা আমার থেকেও খারাপ হবে। এখন তো ওরা আমাকে সাহায্য করে, কিন্তু তখন তো ওদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। কিন্তু আমি চাই না ওরা কষ্টে থাক। কিন্তু বাচ্চাদের কি হবে? জানি না কি করব। হে খোদা, আমার সাথে কেন এমন হয়? ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে এসেছি, যাকে ভালোবাসি তার থেকেও কষ্ট পেয়েছি। আর এখন তো আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হে আল্লাহ, আমি চলে গেলে ওই বাচ্চাদের কি হবে? আমি ছাড়া যে ওদের কেউ নেই। কাঁদতে কাঁদতে বললাম, না, যে করি হোক সাব্বির আর সাকিবকে বলতে হবে। কিন্তু কিভাবে বলবো? রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম। এভাবে আরো 7 দিন চলে গেল। আমার অবস্থা এখন আগের চেয়ে অনেক খারাপ। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু এখনো সাব্বির আর সাকিবকে বলতে পারি নাই। ডাক্তার বলেছিল সপ্তাহে 2 দিন তার সাথে দেখা করতে হবে, কিন্তু প্রায় 14 দিন হতে চলল, তাও দেখা করা হয়নি। দেখা করেই বা কি হবে? দেখা করলেই তো আর বেঁচে থাকবো না, হয়তো কিছুদিন বেশি বাঁচবো, কিন্তু তা হাসপাতালে কাটাতে হবে। আর আমার জন্য কে এত টাকা খরচ করবে?
অনেকদিন বাচ্চাদের দেখি না, আজকে যাব, ওদের সাথে 1-2 দিন থাকবো। হয়তো আর কখনো ওদের সাথে থাকা হবে না। আমি যাওয়াতে বাচ্চারা অনেক খুশি হয়েছে, কিন্তু আমি খুশি হতে পারিনি, কারণ আমি চলে গেলে হয়তো ওরা আবার আগের জীবনে চলে যাবে। অনেক কষ্টে চোখের পানি আটকে রাখলাম। বাবা তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি চাচা। না মানে তোমাকে দেখতে আগের মতো লাগছে না, কেমন জানি হয়ে যাচ্ছ। না, আমার কিছুই হয়নি। তারপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। ভাইয়া তোমার জন্মদিন কবে? কেন? আরে বলোই না। তারপর একটা তারিখ বললাম ওকে। আমার জন্মদিন কবে তা জানতে চাইছো কেন? আর কিছুদিন পরেই তো তোমার জন্মদিন। আমরা সবাই মিলে তোমার জন্মদিন উদযাপন করব। যদি আমি না থাকি? থাকবে না মানে? কোথায় যাবা? ওই দিন তোমার থাকতেই হবে, কোথাও যেতে পারবে না। কখন কি হয় তা কেউ বলতে পারে না। হতে পারে ওই দিন আমার কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে। না, ওই দিন তোমার কোনো কাজ থাকবে না, তুমি আমাদের সাথে থাকবে। জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এত কথা কোথায় শিখছো আমার মিষ্টি বোন? তোমার বোন না, তাই শিখে গেছি। আচ্ছা ধরো আমি যদি কোথাও হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? না, খুঁজবো না, কারণ তোমাকে কখনো হারাতে দিব না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এত ভালোবাসো আমাকে? তুমি তো আমার ভাই, তোমাকে ভালোবাসবে না তো কাকে বাসবো? দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজকে বিকালেই এখান থেকে চলে যাব। আর হয়তো কখনো আসতে পারবো না এখানে। মন চাইছিল এখানে সারাটা জীবন থেকে যাই, কিন্তু তা কখনো সম্ভব নয়। বাচ্চাদের আর চাচার মুখটা চোখের সামনে ভেসে উঠল। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। বাচ্চারা সবাই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। ওরাও কাঁদছে। অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরেছিলাম। অনেক কষ্টে চোখের পানি মুছে ওদের বললাম, মন দিয়ে লেখাপড়া করবে, কখনো কোনো কিছুর জন্য কষ্ট পাবে না। একটা কথা মনে রাখবে, তোমাদের অনেক বড় হতে হবে। চাচা বাচ্চাদের খেয়াল রাখবেন। তারপর সেখান থেকে চলে আসলাম, আর পিছনে ফিরে তাকালাম না। এর ভিতরে সাকিব ফোন দিয়ে বলল লেকের পাড়ে আসতে। তারপর সেখান থেকে লেকের পাড়ে যেতে লাগলাম। হঠাৎ মোবাইলে একটা কল আসলো অপরিচিত নাম্বার থেকে। রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই অপর পাশ থেকে কেউ বলতে লাগলো, তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি বুঝতে পারছো যে তুমি কত বড় সমস্যায় আছো? তোমাকে বলেছিলাম সপ্তাহে 2 বার দেখা করতে। এতদিনে তো তোমার হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার কথা। আমারই ভুল ছিল। ওই দিন যদি তোমার বন্ধুর কাছে সব কিছু বলতাম তাহলে ঠিক হতো। আমি অনেক ব্যস্ত ছিলাম, অনেক খুঁজে তোমার নাম্বার পেয়েছি। এতদিন তো তোমার অনেক অসুস্থ হয়ে যাওয়ার কথা, এখনই তুমি চলে এসো, তোমাকে ভর্তি হতে হবে। ধন্যবাদ আপনাকে আমাকে কল দেওয়ার জন্য। আজকে আমার কাজ আছে, কালকে আসবো। তুমি বুঝতে পারছো না তোমার সাথে কি হতে চলেছে। প্লিজ ডাক্তার, আর আমি অতটাও অসুস্থ না। কালকে ঠিক আপনার সাথে দেখা করব। বলেই কল কেটে দিলাম। আমি জানি আমার সাথে কি হতে চলেছে। শুধু শুধু হাসপাতালে ভর্তি হয়ে কি হবে। কিছুক্ষণ পরেই লেকের পাড়ে এসে পড়লাম, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ওদের দেখে মনে হচ্ছে কোনো কারণে ওদের মন খারাপ। সবাই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আদিবার কালকে বিয়ে, তোকেও কল দিতে চেয়েছিল কিন্তু আমরা নিষেধ করেছি। বলেছি তোকে কল দিতে হবে না, আমরাই বলে দিব। আরে এটা তো খুশির খবর, এতে মন খারাপের কি আছে? আমাদের তো আনন্দ করার কথা। আমরা অবশ্যই কালকে যাব। ওদেরকে মুখে এই কথা বললেও ভিতরে যে কতটা কষ্ট পেয়েছি তা শুধু আমি জানি। কি হলো, সবাই এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? তোর খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? আমি তো আর ওকে বলি নাই যে ভালোবাসি ওকে, আর ও তো জানেও না এটা। ও শুধুই আমাদেরকে ওর বন্ধু ভাবে, তাহলে খারাপ লাগবে কেন? ও আমাদের বন্ধুও ভাবে না। ও আমাদের সাথে কিরকম আচরণ করছে তোর তো অজানা নয়। আরে দূর, এসব এখন বাদ দে তো। আমরা অবশ্যই কালকে যাব। দোস্ত একটা সত্যি কথা বল তো, তুই কেন যেতে চাইছিস? শেষবারের মতো ওকে দেখতে। অনেক ইচ্ছা ছিল ওকে বিয়ের সাথে দেখতে, আর হয়তো ওর সাথে দেখা হবে না,
ও হয়তো আর আমাদের কথা মনেও রাখবে না, ভুলে যাবে রবি নামের ওর কোনো বন্ধু ছিল যার ও কেয়ার করতো অনেক। ওর ভালোবাসা না পাই, কিন্তু ওকে বিয়ের সাথে দেখতে তো আর কোনো বাধা নেই। ওকে শুধু দূর থেকে দেখবো। ও হয়তো অনেক খুশি থাকবে কালকে, আমাদের সাথে হয়তো কথা বলারও সময় থাকবে না ওর। তারপরও ওর মুখটা শেষবারের মতো দেখতে চাই। তো খারাপ লাগবে না? আমার খারাপ লাগবে কেন? আমি তো অনেক খুশি থাকবো, ওকে বিয়ের সাথে দেখতে পাবো, এটাই অনেক। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আর কিছু বলতে পারলাম না, তার আগেই ওরা সবাই এসে জড়িয়ে ধরলো। সরি রে, আমি ওর সাথে থাকার পরও তো বুঝতে পারি নাই। আমিও ভেবেছিলাম ও হয়তো তোকে ভালোবাসে। দূর, এসব কথা বাদ দে তো। পরের দিন রেডি হয়ে আদিবার বিয়েতে গেলাম, কিন্তু সারাটা দিন ফোনটা বেরিয়ে চলেছে। ডাক্তার অনেকবার কল দিয়েছে, কিন্তু রিসিভ করি নাই। আজ বা কাল আমাকে চলে যেতেই হবে। হয়তো হাসপাতালে ভর্তি হলে আরও কিছুদিন বেঁচে থাকলেও থাকতে পারি, কিন্তু আজকে হাসপাতালে ভর্তি হলে আদিবাকে আর কোনোদিন দেখতে পারবো না। আমার কাছে আদিবাকে শেষবারের মতো দেখাটাই অনেক গুরুত্বপূর্ণ। ওর হাসি মুখটা শেষবারের মতো দেখতে চাই ওকে বিয়ের সাথে কেমন লাগে। সকাল থেকে তোকে এতবার কে কল দিয়েছে? আর বলিস না, পরিচিত একজন একটা কাজের জন্য বিরক্ত করছে। চল, আদিবা ওর সাথে দেখা করতে বলেছে। তোরা যা, আমার ভালো লাগছে না। আমরাও যাব না। আরে তোরা যা, না গেলে ও হয়তো কষ্ট পাবে, আর আমি চাই না আজকে ও কোনো কষ্ট পাক। আজকে শুধু ওকে খুশি দেখতে চাই। তারপর ওরা আদিবার সাথে দেখা করতে চলে গেল, আর আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছি। হয়তো আর কিছুক্ষণের অতিথি আমি। অনেক দুর্বল লাগছে। এক জায়গায় বসে পড়লাম, আর এদিকে ডাক্তার কল দিয়েই যাচ্ছে। ফোনটা বন্ধ করে রাখলাম। আমার শরীরের যা অবস্থা, তাতে অনেক আগেই আমার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার ছিল। ভর্তি হয়ে আর কি হবে, তার থেকে যতক্ষণ বাঁচবো একটু খুশিতে বাঁচতে চাই। কিছুক্ষণ পর ওরা আসলো। দোস্ত, তুইও যা, আদিবার সাথে কথা বলে আয়। না থাক, তোর কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? কিছু হয় নাই, এমনি বসে আছি। দোস্ত, চল যাই এখান থেকে। কেন? আদিবার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, এখন ও অন্য কারোর সাথে চলে যাবে। তুই তা সহ্য করতে পারবি? হুম। খুব সহজে তো বলে দিলি। আমরা জানি তুই কতটা কষ্টে আছিস। সব থেকে বড় কষ্ট কি জানিস? আদিবাকে এত ভালোবাসি, কিন্তু ও তা জানতেই পারলো না, আর হয়তো কখনো জানতেও পারবেও না। ওর সাথে আর কখনো দেখা হবে না, এটাই অনেক কষ্টের। তবে খুশিও লাগছে অনেক, কারণ আদিবা অনেক খুশি আজকে। দোস্ত, তোকে দেখতে কেমন জানি লাগছে, চল হাসপাতালে যাই। আরে না, আমার কিছুই হয় নাই। তুই বললেই হলো, তোর চোখ বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। তোর কোনো কথা শুনবো না, চল এখন। প্লিজ দোস্ত, আদিবাকে শেষবারের মতো দেখতে দে। কথা দিলাম, ও এখান থেকে চলে গেলেই হাসপাতালে যাব। তুই পাগল হয়ে গেছিস? তোর চোখ বন্ধ হয়ে আসছে। প্লিজ দোস্ত, আমার যা কিছুই হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। শুধু আদিবাকে শেষবারের মতো দেখতে চাই। ওকে যে অনেক ভালোবাসি দোস্ত। চোখের পানি বেরিয়ে গেল। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখা যে কতটা কষ্টের, তা বোঝানো হবে না। যার সাথে এমনটা হবে শুধু সেই বুঝতে পারবে। অনেক কষ্ট করে সুস্থ থাকার চেষ্টা করলাম, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আদিবা অন্য কারোর সাথে চলে যাচ্ছে। অনেক খুশি লাগছে ওকে। বিয়ের সাজে ওকে অনেক সুন্দর লাগছে। হয়তো এটাই ওকে শেষ দেখা। এরপর হয়তো পুরো পৃথিবীর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। চোখ দুটো বন্ধ হয়ে যাবার আগে শেষবারের মতো আদিবাকে দেখে নিলাম। দু চোখ বেরিয়ে পানি করছে। রবি, রবি, কি হয়েছে তোর? চোখ খুলছিস না কেন? তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রবিকে আইসিইউতে নিয়ে গেল। অনেকক্ষণ পর ডাক্তার এসে আমাদের রাগী গলায় বলল, আপনারা কি মানুষ না অন্য কিছু? তাকে আরো আগে হাসপাতালে নিয়ে আসেননি কেন? জানেন তার কি হয়েছে? তার ক্যান্সার হয়েছে, কিন্তু আপনাদের বলতে নিষেধ করেছিল। তাকে বলেছিলাম সপ্তাহে 2 বার আমার সাথে দেখা করতে, কিন্তু সে আসেনি। এতদিনে তার
হাসপাতালে ভর্তি হওয়ার কথা, কিন্তু সে হয়নি। একটা মানুষ কি করে নিজেকে এত অবহেলা করতে পারে তাকে না দেখলে বুঝতে পারতাম না। অনেক খুঁজে তার নাম্বার জোগাড় করে তাকে গতকাল কল দিয়েছিলাম হাসপাতালে আসার জন্য, কিন্তু সে আসেনি। আজকেও তাকে কল দিচ্ছিলাম, কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে। আরও আগে ভর্তি হলে হয়তো তার আরও কিছুদিন বাঁচার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন আর আমাদের কিছু করার নেই। এটা বলেই ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে মনে হলো আমরা যেন সবাই পাথর হয়ে গেছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দু চোখ বেরিয়ে পানি পড়ছে সবার। তোরা শুনছিস ওর নাকি ক্যান্সার হয়েছে, রবি নাকি আর বাঁচবে না। আর আমরা ওর বন্ধু হয়ে এই কথাগুলো জানলাম না। কেমন বন্ধু আমরা ওর? আরে না, রবির কিছুই হয়নি। ডাক্তার ভুল বলছে। দেখবি রবি ঠিক হয়ে যাবে। ও আমাদের ছেড়ে যেতে পারে না। ও আমাদের এতটা ভালোবাসে যে ওর কষ্টের কথা আমাদের জানতেও দেয়নি। কাঁদতে কাঁদতে সাব্বিরকে জড়িয়ে ধরলাম। তিনজনই বসে বসে চোখের পানি ফেলছে আর ওর সাথে কাটানোর সময়টাকে মনে করছি। রবির মোবাইলটা অন করলাম আর সাথে সাথে কেউ কল করলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম চাচা লেখা। রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছোট্ট মেয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি কোথায়? তোমার ফোন বন্ধ কেন? তোমার কিছু হয়নি তো? আসলে আমি রবির ফ্রেন্ড। রবি হাসপাতালে আছে। তারপর হাসপাতালের দাম বলে দিলাম তাকে। কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক আর তার সাথে 7-8টা ছোট ছোট ছেলে মেয়ে আসলো। আপনারা কারা? আমরা সবাই অনাথ। রবি ভাইয়া রাস্তা থেকে তুলে এনে আমাদের দেখাশোনা করছেন, আমাদের পড়ালেখা করাচ্ছেন। রবি ভাইয়ের কি হয়েছে? রবি আর বাঁচবে না, ওর ক্যান্সার হয়েছে। বলার সাথে সাথে বাচ্চারা সবাই কাঁদতে লাগলো। ওদের চিৎকার শুনে আরো অনেক লোক এসে গেছে। ওদের এভাবে কাঁদতে দেখে উপস্থিত সবার চোখে পানি এসে গেছে। চোখ খোলার পর দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। নার্সকে বললাম আমার বন্ধুদের সাথে কথা বলতে চাই। কিছুক্ষণ পরই দেখি বাচ্চারা সবাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে আর চিৎকার করে কাঁদছে। আমি ভাবি নাই যে ওদের এখানে দেখব। ভাইয়া তুমি বলেছিলে কখনো আমাদের ছেড়ে যাবে না, তাহলে এখন যাচ্ছ কেন? তুমি অনেক পচা, কথা দিয়ে কথা রাখো না। আমাদের ছেড়ে যেও না ভাইয়া। তুমি তো আমাদের বাবা মা, আর বাবা মা কি কখনো তাদের সন্তানকে ছেড়ে যায়? আমি অনেক খারাপ, তাই তো তোমাদের ছেড়ে যাচ্ছি। আমাকে মাফ করে দিও। একটা কথা মনে রাখবে, আমি সবসময়ই তোমাদের সাথে আছি। যখনই আমার কথা মনে পড়বে তখনই ওই আকাশের দিকে তাকাবে। আকাশের কোন একটা তারার ভিতরে আমি আছি। দোস্ত, একটা কথা তোদের অনেক আগে থেকে বলতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি ছাড়া ওদের কেউ নাই। দয়া করে ওদের দেখাশোনা করিস। আমি চাই না ওরা আবার রাস্তায় থাকুক। দয়া করে ওদের দেখিস। ওই, ওদের কিচ্ছু হবে না। তোকে কথা দিলাম আমরা ওদের দেখাশোনা করব। তোর কিছুই হবে না দোস্ত, তুই সুস্থ হয়ে যাবি। মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছিস? আমার আর কোনো কষ্ট নেই। যা নিয়ে কষ্ট পাচ্ছিলাম তা তো ঠিক হয়ে গেছে। তোদের অনেক কষ্ট দিলাম দোস্ত, পারলে আমাকে মাফ করে দিস। মারবো এক থাপ্পড়। নিজেকে কি মনে করিস? হ্যাঁ, অনেক লোক জড়ো হয়ে গেছে, সবার চোখেই পানি। ডাক্তার নার্স সবারই একই অবস্থা। আমাকে মাফ করে দে বাবা। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। বাবা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, জানি মাপের অযোগ্য, তারপর তোমার কাছে মাপ চাইছি। মা, চোখ দিয়ে পানি পড়ছে। যে ভালোবাসার জন্য ছোটবেলা থেকে অপেক্ষা করছি আজকে তা পেলাম, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে। কারণ এই ভালোবাসা ভোগ করার জন্য আমি আর থাকবো না। হঠাৎ একটা মেয়ে বলল, তুমি কি আমার ভাইয়া? আমি তোমার সেই ভাইয়া যে একবারও তোমার সাথে দেখা করে নাই। আমাকে মাফ করে দিও বোন, আমার আর কোনো কষ্ট নেই। যা চাওয়ার ছিল সব কিছুই পূরণ হয়ে গেছে। বাচ্চারা সবাই মন দিয়ে পড়ালেখা করবা, ভালো থাকবা তোমরা সবাই। আমি তোমাদের কথা রাখতে পারি নাই, তাই পারলে তোমাদের এই ভাইকে মাফ করে দিও। রবি, এই রবি, কথা বল রবি। সবাই চিৎকার করে কাঁদছে। পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেছে। অবশেষে রবির ইচ্ছাগুলো পূরণ হলো, কিন্তু তা ভোগ করার আগেই রবি সবাইকে ছেড়ে চলে গেল। আদিবাও হয়তো
2-1 দিনের মধ্যেই তার হাজবেন্ডের সাথে অন্য দেশে চলে যাবে। হয়তো রবির অবস্থার কথা কখনো জানতেও পারবে না। বাকিদের সাথেও হয়তো ওর যোগাযোগ থাকবে না। ওর জীবন থেকে মুছে যাবে রবি, সাব্বির, সাকিব আর মিমের নাম। বাচ্চারা হয়তো অনেক কষ্ট পাবে, কিন্তু ওদের আর রাস্তায় থাকতে হবে না। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়।